সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8 ইংলিশ লেসন 6 দ্য সি রিটেন বাই জেমস রিভস এই সম্পূর্ণ পোয়েমটি আমরা পড়ব বাংলা অর্থ সহ, এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটি বা যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর বা সলিউশন সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো মনোযোগ সহকারে, তাহলে লেসন 6 তোমাদের যেটা রয়েছে দ্য সি এই সম্পূর্ণ পোয়েমটার বাংলা অর্থ তোমরা যেমন ভালোভাবে বুঝতে পারবে, তেমনি এখানে যে অ্যাক্টিভিটি বা যে প্রশ্ন রয়েছে তার উত্তরও তোমরা কিন্তু জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। এবং পরীক্ষা যদি তোমাদের এই কবিতা বা এই পোয়েমটি থেকে কোনো স্ট্যান্ডার তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই স্ট্যান্ডারটির বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এবং সেখানে যে প্রশ্ন থাকবে তার উত্তরগুলো তোমরা কিন্তু পরীক্ষায় খুব সহজেই লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 8 ইংলিশ যেটা রয়েছে লেসন 6 দ্য সি, লিখেছেন হচ্ছে জেমস রিভস। ওকে, এই সম্পূর্ণ পোয়েমটির বাংলা অর্থ এবং তারপর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর উত্তর। তো দেখো প্রথমে আমাদের কবিতাটির নাম কি রয়েছে, দ্য সি। সি মানে হচ্ছে সমুদ্র, ঠিক আছে, সি মানে সমুদ্র যেটা আমরা জানি, অর্থাৎ এখানে সমুদ্র সম্পর্কেই কবিতাটি লিখেছেন কবি জেমস রিভস। তো প্রথমে আমাদের রয়েছে লেটস স্টার্ট, চলো শুরু করি। এখানে কবি সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে একটু, এটা আমরা একবার জেনে নেব, তারপর মূল কবিতাটি পড়ে আমরা প্রশ্নের উত্তরগুলো পরপর জানতে থাকবো। দেখো প্রথমে রয়েছে জেমস রিভস 1909 to 1978 was a British author principally known for his poetry, plays and contributions to children's literature। তো জেমস রিভস এর জন্ম হচ্ছে 1909 খ্রিস্টাব্দে, মৃত্যু 1978 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে হচ্ছে ছিলেন, এ মানে একজন, ব্রিটিশ অথর, তো তিনি একজন ব্রিটিশ অথর মানে ব্রিটেনের একজন লেখক ছিলেন। অথর মানে হচ্ছে লেখক, তো তিনি ব্রিটেনের একজন লেখক ছিলেন। প্রিন্সিপালি নন, প্রিন্সিপালি মানে হচ্ছে প্রধানত, নন মানে পরিচিত, তো তিনি প্রধানত পরিচিত কিসের জন্য, ফর হিজ পোয়েট্রি, পোয়েট্রি মানে কি কবিতা, তার কবিতার জন্য, প্লেজ নাটকের জন্য, অ্যান্ড কন্ট্রিবিউশনস, কন্ট্রিবিউশনস মানে হচ্ছে কি অবদান, টু চিলড্রেন্স লিটারেচার, লিটারেচার মানে সাহিত্য, চিলড্রেন্স মানে কি শিশু, চিলড্রেন্স লিটারেচার মানে শিশু সাহিত্য, তো শিশু সাহিত্যে তার যে অবদান সেই অবদানের জন্য, এবং তিনি নাটক লিখেছেন, পোয়েট্রি কবিতা লিখেছেন, এইগুলোর জন্য তিনি সাধারণত কি পরিচিত। ওকে, হিজ বুকস ইনক্লুড অ্যান্থোলজিস ফর বোথ অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন। তো হিজ বুকস মানে তার বইগুলি ইনক্লুড অ্যান্থোলজিস, অ্যান্থোলজিস মানে হচ্ছে রচনা সংকলন বা গ্রন্থ, ফর বোথ অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন, চিলড্রেন মানে কি শিশু, আর অ্যাডাল্টস মানে কি বড়রা আর কি, অর্থাৎ শিশুদের জন্য এবং বড়, শিশু এবং বড় উভয়দের জন্যই কিন্তু তার যে বই তিনি লিখেছেন সেই বইগুলিতে উভয় মানুষদের জন্য, ছোট বড় সবার জন্যই তার বইগুলির মধ্যে বিভিন্ন রচনা সংকলন রয়েছে। ওকে, হি ওয়াজ অলসো ওয়েল নন অ্যাজ আ লিটারেরি ক্রিটিক অ্যান্ড ব্রডকাস্টার। তো হি ওয়াজ অলসো ওয়েল নন, ওয়েল নন মানে হচ্ছে সুপরিচিত, অ্যাজ মানে কি হিসাবে, কি হিসাবে, আর লিটারেরি ক্রিটিক, লিটারেরি মানে হচ্ছে সাহিত্য, ক্রিটিক মানে হচ্ছে সমালোচক, তিনি একজন সাহিত্য সমালোচক, এবং ব্রডকাস্টার, ব্রডকাস্টার মানে হচ্ছে বেতার সম্প্রচারক, যারা বেতারে বা রেডিওতে মানে সম্প্রচার করে আর কি, ঠিক আছে, তাদেরকে কী বলা হয়, ব্রডকাস্টার। তিনি একজন বেতার সম্প্রচারক এবং সাহিত্য সমালোচক হিসাবেও সুপরিচিত। ওকে, তো এই গেল আমাদের কবি পরিচিতি। তারপর আমরা দেখো আমাদের প্রথমে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে না, জাস্ট আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে কি বলা হয়েছে। দেখো লেটস শেয়ার, চলো ভাগাভাগি করে নিই আর কি, বা শেয়ার করে নিই। এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে উইথ হুইচ ওয়াটার বডি ক্যান ইউ অ্যাসোসিয়েট দ্য ফলোয়িং ভিজুয়াল ইমেজেস। ইমেজেস মানে কি চিত্র, ঠিক আছে, বা ছবি, আর ভিজুয়াল মানে হচ্ছে যেগুলো চোখে দেখা যায়। তো এখানে কি বলা হয়েছে দেখো, উইথ হুইচ ওয়াটার বডি মানে কোন ওয়াটার বডি বা কোন মানে কোন জলাশয়ের সঙ্গে, ক্যান ইউ অ্যাসোসিয়েট তুমি সম্পর্কিত করতে পারো বা সম্পর্ক স্থাপন করতে পারো, দ্য ফলোয়িং ভিজুয়াল ইমেজেস নিচের এই যে দৃশ্যমান চিত্রগুলিকে তুমি কোন জলাশয়ের সঙ্গে এগুলোর সম্পর্কযুক্ত আর কি। প্রথমে রয়েছে স্যান্ডি সোর্স মানে হচ্ছে বালিয়ারি মানে তীর রয়েছে, বালিয়ারি তটভূমি রয়েছে, সল্টি ওয়াটার নোনা জল, লবণাক্ত জল আর কি, ফোম মানে হচ্ছে ফেনা, আর ওয়েভ মানে হচ্ছে ঢেউ। তো এগুলো কোথায় থাকে, এই জিনিসগুলো সমুদ্রে থাকে। তো তোমাদের এখানে তোমরা কি বলবে, এটা সমুদ্রের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ এটা হবে সি, SEA মানে হচ্ছে সমুদ্র। ওকে, তো তারপর 2 নম্বর দেখো এখানে বলা হচ্ছে উই অফেন মেক কম্প্যারিজনস টু এক্সপ্রেস অ্যান আইডিয়া মোর ভিভিডলি সাচ অ্যাজ রেড অ্যাজ আ রোজ, ব্রেভ অ্যাজ আ লায়ন, এটসেট্রা। তো এখানে বলা হচ্ছে উই অফেন মানে আমরা, উই মানে কি আমরা, অফেন মানে প্রায়ই, আমরা প্রায়ই মেক কম্প্যারিজনস, কম্প্যারিজনস মানে হচ্ছে তুলনা করি, আমরা প্রায়ই তুলনা করি, টু এক্সপ্রেস, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা,
ঠিক আছে। অ্যান আইডিয়া মানে হচ্ছে একটা আইডিয়া বা ধারণা, কোনো ধারণাকে বা কোনো আইডিয়াকে প্রকাশ করার জন্য আমরা অনেক সময় কী করি, কম্পেয়ার করি বা তুলনা করি, ঠিক আছে, মোর ভিভিডলি, সেগুলোকে আরও পরিষ্কারভাবে আমাদের যে আইডিয়া বা ধারণা সেটা পরিষ্কারভাবে প্রকাশ করার জন্য আমরা একটার সঙ্গে আরেকটাকে তুলনা করি। সাচ অ্যাজ, যেমন হচ্ছে দেখো, রেড অ্যাজ আ রোজ মানে হচ্ছে গোলাপের মতো লাল, ব্রেভ অ্যাজ আ লায়ন, সিংহের মতো সাহসী। তো এরকম তুলনা আমরা করে থাকি ইটসেট্রা, মানে আরও এরকমের আরও অনেক তুলনা রয়েছে যেগুলো আমরা করে থাকি। এবার এখানে বলা হচ্ছে ইফ ইউ আর আস্কড, যদি তোমাকে বলা হয় টু কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করতে, দ্য সি অর্থাৎ সমুদ্রকে, টু অ্যান অ্যানিমাল একটা প্রাণীর সঙ্গে বা পশুর সঙ্গে যদি তোমাদের তুলনা করতে বলা হয়, তো টু হুইচ অ্যানিম্যাল মানে কোন প্রাণীর সঙ্গে বা কোন পশুর সঙ্গে উড ইউ কম্পেয়ার ইট, এটাকে তুমি কম্পেয়ার করবে বা তুলনা করবে, হোয়াই এবং কেন। এখানে বলা হচ্ছে যে তোমাকে যদি বলা হয় যে সমুদ্রকে কোনো একটা পশুর সঙ্গে তুলনা করো বা কোনো একটা প্রাণীর সঙ্গে তুলনা করো, তো কোন প্রাণীর সঙ্গে তুমি সমুদ্রকে তুলনা করবে সেটা এবং কেন করবে সেটা তোমাকে এখানে বলতে বলা হচ্ছে। তো তুমি তোমার মতো করে যে কোনো তোমার সমুদ্রের সঙ্গে যে প্রাণীর তোমার মনে হবে যে কিছু কিছু মিল রয়েছে, ঠিক আছে, তো সেটা তুমি এখানে বলতে পারো। ওকে, তো চলো এবার আমরা মূল কবিতাটি পড়বো, তারপর আমরা প্রশ্নের উত্তরগুলিকে পরপর লিখব। দেখো প্রথমে রয়েছে লেটস রিড, চলো পড়ি। দ্য সি ইজ আ হাংরি ডগ, জায়েন্ট অ্যান্ড গ্রে। তো কী বলা হচ্ছে, দ্য সি মানে হচ্ছে সমুদ্র, ইজ মানে হয়, আ হাংরি ডগ, হাংরি মানে কি ক্ষুধার্ত, ডগ মানে হচ্ছে কুকুর। তো সমুদ্র হচ্ছে একটি ক্ষুধার্ত কুকুর, এখানে কবি সমুদ্রকে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করেছেন। ওকে, জায়েন্ট অ্যান্ড গ্রে, জায়েন্ট মানে কি দৈত্যাকার, অ্যান্ড গ্রে মানে হচ্ছে ধূসর বর্ণের। তো সমুদ্র হচ্ছে একটি দৈত্যাকার এবং ধূসর বর্ণের ক্ষুধার্ত কুকুর। ওকে, এরপরে দেখো, হি রোলস অন দ্য বিচ অল ডে, অল ডে মানে কি সারাদিন ধরে। তো হি রোলস, রোলস মানে কি গড়িয়ে চলে, সে সারাদিন, হি রোলস অন দ্য বিচ, বিচ বলতে তটভূমি, সমুদ্রের যে তট বা তীর, সেই তটভূমিতে সে সারাদিন ধরে গড়িয়ে চলে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ, আওয়ার আপন আওয়ার হি নজ। তো দেখো এখানে কি বলা হচ্ছে, উইথ হিজ ক্ল্যাশিং টিথ, টিথ মানে তো দাঁত, আর ক্ল্যাশিং, ক্ল্যাশিং মানে দাঁতে দাঁতে ঘষ্টনের লাগলে যেরকম আজ যে আওয়াজটা হয় সেটাকে বলা হয় কি ক্ল্যাশিং। ওকে, তো সেরকম ঘষ্টানো দাঁত নিয়ে, অ্যান্ড স্যাগি জজ, জজ মানে হচ্ছে কি চোয়াল, এখানে স্যাগি মানে হচ্ছে কর্কশ চোয়াল, ঠিক আছে, সেই কর্কশ চোয়াল এবং ঘষ্টানো দাঁত নিয়ে সে কী করে, আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা, হি নজ, এখানে নজ মানে হচ্ছে চিবানো, সে চিবোতে থাকে। কী চিবোতে থাকে, দ্য রামলিং টাম্বলিং স্টোনস অ্যান্ড বোনস বোনস বোনস। দেখুন, দ্য রামলিং টাম্বলিং স্টোনস, টাম্বলিং মানে হচ্ছে গড়িয়ে চলছে এরকম, আর রামলিং মানে হচ্ছে গুড়গুড় শব্দ আর কি, গুড়গুড় শব্দে গড়িয়ে চলছে এরকম পাথরগুলিকে সে কী করে সারাদিন ধরে তার সেই রুক্ষ চোয়াল আর হচ্ছে ঘষ্টানো দাঁত দিয়ে চিবোতে থাকে। অ্যান্ড বোনস বোনস বোনস, এবং হাড় হাড় হাড়, বোনস বলতে কি হাড়, ঠিক আছে, অর্থাৎ এখানে সমুদ্রের তীরে যে মানে যে পাথরগুলোতে ঢেউ লেখে সেই পাথরগুলোতে গুড়গুড় করে আওয়াজ হচ্ছে আর কি, ঠিক আছে, এবং এই যে টাম্বলিং স্টোন, সেই পাথরগুলি যেখানে একটা আওয়াজ যে হচ্ছে, ঠিক আছে, গড়িয়ে চলার একটি আওয়াজ, সেই আওয়াজটাকে এখানে মানে কুকুর যেমন হাড় চিবোয় আর কি, সেই হাড় চিবনের সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে। ওকে, এরপর দেখো, দ্য জায়েন্ট সি ডগ মন্স লিকিং হিজ গ্রিজি পজ। তো দ্য জায়েন্ট সি ডগ, তো দৈত্যাকার সেই সমুদ্র কুকুর, মন্স, এখানে মন্স মানে কি আর্তনাদ করা, ঠিক আছে, চিৎকার করা বা গর্জন করা, সেটাকে বলা হয় কি মন্স। তো সে আর্তনাদ করে, লিকিং মানে চাটতে থাকে, হিজ গ্রিজি পজ, পজ মানে তো থাবা, গ্রিজি মানে কি চটচটে, গ্রিজ যেটা আমরা বলি গ্রিজ আর কি, সেই গ্রিজ থেকে হচ্ছে গ্রিজি আর কি। তো তার সেই চটচটে থাবাগুলিকে সে চাটতে থাকে, ঠিক আছে, এই দৈত্যাকার সমুদ্র কুকুর আর কি করে, সে গর্জন করে বা আর্তনাদ করে, ঠিক আছে। পরের স্ট্যান্ডাতে দেখো কী রয়েছে এখানে, অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোডস অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস। দেখো অ্যান্ড মানে কি এবং, ওয়েন যখন, দ্য নাইট মানে হচ্ছে রাত্রি, যখন রাত্রি নাইট উইন্ড মানে হচ্ছে রাতের বাতাস,
রোডস মানে রাতের বাতাস যখন গর্জন করে আর কি, রোড মানে কি গর্জন করা, তো রাতের বাতাস যখন গর্জন করে, অ্যান্ড দ্য মুন রক্স এবং চাঁদ, মুন মানে কি চাঁদ, এখানে রক্স মানে কি, রক্স মানে সাধারণত পাথর হয়, কিন্তু এখানে রক্স বলতে চাঁদ যখন দোলা খায়, এখানে রক্স বলতে দোল খাওয়া, তো চাঁদটা যখন দোলা খায় কোথায়, ইন দ্য স্টর্মি ক্লাউড, স্টর্মি বলতে ঝোড়ো, আর ক্লাউড মানে কি মেঘ, তো ঝোড়ো মেঘে এই যখন চাঁদ যখন দোলা খায় এবং রাতের আকাশ রাতের বাতাস যখন মানে গর্জন করে, সেই সময় কি হয়, হি বাউন্স টু হিজ ফিট, সে তার বাউন্স মানে কি লাফ দিয়ে ওঠে আর কি, টু হিজ ফিট মানে সে তার পায়ে লাফ দিয়ে ওঠে, অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, স্নাপস মানে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, আর স্নিপস মানে কি গন্ধ শোকা। তো সেই দেখো এখানে বলা হচ্ছে কি না, রাতের বাতাস যখন গর্জন করে এবং সেই সময় চাঁদ যখন ঝোড়ো বাতাসে বা ঝোড়ো হাওয়াতে যখন দোলা খায়, তো সেই সময় এই মানে সমুদ্র কুকুর যেটাকে বলা হচ্ছে আর কি, ঠিক আছে, জায়ান্ট সি ডগ, এ কী করে, নিজের পায়ের ওপরে লাফ দিয়ে ওঠে এবং মানে গন্ধ শোকে, আর হচ্ছে কি করে স্নাপস মানে হচ্ছে কি জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নেয়। ট্যাকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস অ্যান্ড হাউলস অ্যান্ড হোলোজ লং অ্যান্ড লাউড। তো সেক মানে কি ঝাড়া দেওয়া বা নাড়া দেওয়া আর কি, ঠিক আছে। তো সেকিং হিজ ওয়েট মানে কি ভেজা, আর সাইডস মানে হচ্ছে দিক, তার ভেজা দিকটা সে কী করে, সেকিং মানে হচ্ছে ঝাড়া মারে। ওভার দ্য ক্লিপস, এখানে ক্লিপস বলতে হচ্ছে পাহাড়ের খাড়া ঢাল, তো পাহাড়ের খাড়া যে ঢাল মানে খাড়া পাহাড় আর কি, খাড়া পাহাড়ের গায়ে সে কী করে, নিজের যে দিকটা ভিজে গেছে সেই দিকটা ঝাড়া মারে, ঠিক আছে, ঝাড়া দেয় আর কি। অ্যান্ড হাউলস মানে কি গর্জন করা বা চিৎকার করা, অ্যান্ড হোলোজ মানে হচ্ছে চিৎকার করা, লং মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে, আর অ্যান্ড লাউড মানে হচ্ছে কি উচ্চ স্বরে এবং দীর্ঘ সময় ধরে সে কী করে, গর্জন করে এবং চিৎকার করে। ওকে, এরপরের স্ট্যান্ডাতে দেখো বলা হয়েছে কি, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন when even the grasses on the dune play no more their reedy tune। তো বাট মানে কি কিন্তু, অন কোয়াইট ডেজ মানে হচ্ছে কোয়াইট মানে কি শান্ত, কিন্তু শান্ত দিনগুলোতে, ইন মে অর জুন মানে মে জুন মাসের যে শান্ত দিন, যে সময় কোনো ঝড় ঝঞ্ঝা থাকে না, ঠিক আছে, সেই সময় সেই মে জুন মাসের দিনগুলোতে, ওয়েন যখন, ইভেন দ্য গ্রাসেস যখন, ইভেন মানে কি এমনকি, গ্রাস মানে কি ঘাস, এমনকি ঘাসগুলি, অন দ্য ডিউন বলতে কি বালিয়ারে আর কি, ঠিক আছে, বালির উপরে এমনকি ঘাসগুলি, প্লে মানে কি খেলা করা, নো মোর দেয়ার রিডি টিউন, তো এই ঘাসগুলি আর তাদের যে রিডি বলতে এখানে নলখাগড়া আর কি, ঠিক আছে, লম্বা লম্বা ঘাস হয় অনেক বড় বড়, সেগুলোকে বলা হয় বাংলায় নলখাগড়া, এবং ইংলিশে এখানে কী বলা হয় রিডি। তো সেই রিডি আর টিউন মানে কি সুরেলো গান আর কি, ঠিক আছে, সুরের মানে সুন্দর সুমিষ্ট যে গান সেটাকে বলা হয় টিউন। তো সেই যখন এই মে জুন মাসের যে শান্ত দিন, সেই দিনগুলোতে বালিয়াড়িতে যে ঘাসগুলো থাকে তারা কিন্তু, আর তাদের যে নলখাগড়ার যে গান, সেই গান কিন্তু আর গায় না। তো এখানে নলখাগড়ার গান বলতে কি বলা হচ্ছে, তো সেই সময় মে জুন মাসে প্রচণ্ড মানে সূর্যের তাপটাও বেশি হয়, তো সেই সময় কিন্তু এরা বেশি বেড়ে উঠতে পারে না, এই ঘাস বা এই নলখাগড়াগুলো, ঠিক আছে, সেগুলো ঝিমিয়ে যায় আর কি, তো সেটাকেই বলা হচ্ছে। তারপর দেখো, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স, so quiet he scarcely snores। তো উইথ হিজ হেড মানে কি মাথা, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ মানে হচ্ছে থাবা, তো তার থাবাগুলির মধ্যে তার মাথাটিকে রেখে, হি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স মানে কি তটভূমি, আর স্যান্ডি মানে কি বালিয়াড়ি মানে বালিযুক্ত যে তটভূমি বা তীর, সেখানে সে কেউ লাইজ অন মানে কি শুয়ে পড়ে। ওকে, তো সে তার থাবার মধ্যে মাথাটি ঢুকিয়ে দিয়ে সে এই যে বালিয়াড়ি যে তটভূমি সেখানে শুয়ে পড়ে। সো কোয়াইট কোন সময়কার কথা বলা হচ্ছে, এটা মে জুন মাসের যে শান্ত দিন সেই সময়কার কথা বলা হচ্ছে, সে সেই সময় মানে শান্ত মানে চুপচাপ শুয়ে থাকে আর কি। সো কোয়াইট হি স্কার্সলি স্নোর্স, সো কোয়াইট মানে এতটাই সে মানে নিস্তব্ধ, কোয়াইট মানে কি শান্ত, এতটাই চুপচাপ, হি স্কার্সলি স্নোর্স মানে সাধারণত নাক ডাকায়, কিন্তু এখানে নাক ডাকা বা মানে সমুদ্রের যে গর্জন সেটাকে বোঝানো হচ্ছে, আর স্কার্সলি মানে হচ্ছে খুব কম বা যেটা হয় না বললেই চলে। তো এই সময় এতটাই শান্ত বা এতটাই চুপচাপ থাকে যে সেই সময় কোনো সমুদ্রের গর্জন বা এই যে সি ডগ, ঠিক আছে, সমুদ্র কুকুর, তার নাক ডাকার যেটা সেটাও কিন্তু খুব কম হয় বা নাক ডাকে না বললেই চলে, বা সমুদ্রের গর্জন হয় না বললেই চলে, ঠিক আছে, এই মে জুন মাসের সময়ে।
তো এই পর্যন্ত আমাদের কবিতাটি রয়েছে, আমরা পড়লাম কবিতাটি, ঠিক আছে। এরপর আমাদের এখানে যে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের উত্তরগুলো আমরা পরপর সলভ করব। তার আগে দেখো আমাদের কিছু ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, যেমন স্যাগি, স্যাগি মানে হচ্ছে রাফ অর্থাৎ কর্কশ, ঠিক আছে, বা রুক্ষ সেরকম। আর নজ, এখানে জি এর কিন্তু প্রোনাউন্স হবে না, ঠিক আছে, GNAWS, এটা নজ হবে। নজ মানে হচ্ছে বাইটস অ্যান্ড চিউস মানে কামড়ানো এবং চিবানো। মন্স মানে হচ্ছে হাউলস অর্থাৎ আর্তনাদ করা বা চিৎকার করা। ক্লিপস মানে হচ্ছে ওভার হ্যাঙ্গিং পিসেস অফ রক মানে পাথরের বা পাহাড়ের একটা আমার ঝুলন্ত পাহাড় আর কি, ঠিক আছে, এরকমই। তারপর ডিউন মানে কি হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড মানে যে বাতাস উড়িয়ে নিয়ে গিয়ে মানে বাতাস দ্বারা বালিকে উড়িয়ে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় ঢিপি আকারে স্তূপীকৃত করেছে আর কি, সেরকম জায়গাকে বলা হয় ডিউন মানে বালিয়ারি আর কি। স্নোর্স মানে হচ্ছে আ ব্রেথ ডিউরিং স্লিপ উইথ আ হার্স নয়েজ মানে হচ্ছে ভীষণ কর্কশ শব্দের সঙ্গে ঘুমানোর সময় যে আমাদের আওয়াজটা বেরোয় আর কি, ঠিক আছে, নিঃশ্বাসের সঙ্গে, ঠিক আছে, সেটাকে বলা হয় কি স্নর্স বা নাক ডাকা আর কি। এরপর রয়েছে লেটস ডু, চলো কাজ করি, অ্যাক্টিভিটি 1। তো অ্যাক্টিভিটি 1-এ প্রথমে দেওয়া হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভের পাশে টিক চিহ্ন দিতে হবে। নাম্বার 1-এ দ্য সি ইজ কম্পেয়ার টু আ লেজি ক্যাট অ্যাক্টিভ ম্যান হাংরি ডগ, অর্থাৎ সমুদ্রকে কম্পেয়ার করা হয়েছে বা তুলনা করা হয়েছে কিসের সঙ্গে, আ হাংরি ডগ মানে একটা কুকুরের সঙ্গে, ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। 2 নম্বর দেখা হচ্ছে দ্য সি রোলস অন দ্য বিচ, অর্থাৎ সমুদ্র গড়িয়ে চলে, বিচ মানে হচ্ছে তটভূমির ওপরে, অল ডে অল ইভিনিং অনলি অ্যাট নাইট, সঠিক উত্তর হবে নাম্বার এ, অল ডে মানে সারাদিন ধরে সে গড়িয়ে চলে আর কি, ঠিক আছে, সমুদ্রের তীরে। নাম্বার 3 দ্য সি সিন অ্যাজ আ ডগ হ্যাজ, অর্থাৎ দ্য সি মানে কি সমুদ্র, সিন অ্যাজ আ ডগ যাকে একটা কুকুরের সঙ্গে দেখানো হয়েছে আর কি, হ্যাজ তার আছে, কি আছে, গ্রিজি পজ, সার্ফ পজ, স্মল পজ, সঠিক উত্তর হবে গ্রিজি পজ মানে হচ্ছে চটচটে থাবা রয়েছে। চটচটে বলতে চ্যাটচ্যাটে যেটাকে বলা হয়, গ্রিজি জিনিস মানে তৈলাক্ত জিনিস যে লেগে থাকলে যে চটচট করে সেরকম। নাম্বার 4 হচ্ছে দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য, অর্থাৎ সমুদ্র কোয়াইট মানে কি শান্ত থাকে কোন সময়, বিগিনিং অফ দ্য ইয়ার, মিডল অফ দ্য ইয়ার আর এন্ড অফ দ্য ইয়ার। তো দেখো এখানে আমাদের মাসের নামটা কিন্তু দেওয়া মানে যখন আমরা কবিতাতে পড়েছিলাম কি পড়েছিলাম, মে জুন মাসে কবিতা মানে সমুদ্র শান্ত থাকে। তো মে জুনটা হচ্ছে বছরের মাঝামাঝি সময়, তাই আমাদের সঠিক উত্তর হবে অপশান বি এরটা, মিডল অফ দ্য ইয়ার, বছরের মাঝামাঝি সময়ে সমুদ্র শান্ত থাকে। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 2-তে কী দেওয়া আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই বাক্যগুলোকে সম্পূর্ণ করে লিখতে হবে। তো প্রথমটা কী রয়েছে নাম্বার এতে, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ, দ্য সি রোলস মানে সমুদ্র গড়িয়ে চলে, অন দ্য বিচ মানে তীরে বা তটভূমিতে গড়িয়ে চলে, উইথ হিজ তার মানে কী নিয়ে গড়িয়ে চলে, এখানে আমাদের উত্তরটা কী লিখব, ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ, ওকে, ঘষ্টানো দাঁত এবং তার রুক্ষ চোয়াল নিয়ে এসে কী করে গড়িয়ে চলে, ঠিক আছে, সমুদ্র তার তীরে বা তটভূমিতে। তো এটা লিখতে হবে আমাদের, ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জস আমাদের কবিতার মধ্যে রয়েছে, সেখান থেকে নিয়ে তোমরা লিখবে। নাম্বার বিতে হচ্ছে অ্যাট নাইট মানে রাত্রিবেলায়, ওয়েন যখন, দ্য উইন্ড রোডস বাতাস যখন গর্জন করে, তখন দ্য সি তখন সমুদ্রটা কী করে, সমুদ্র বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, সমুদ্র তার পায়ের উপরে পায়ে ভর দিয়ে আর কি লাফ দিয়ে ওঠে এবং কী করে নিঃশ্বাস প্রশ্বাস নেয় আর কী করে গন্ধ শোকে, ঠিক আছে, স্নিপস মানে হচ্ছে গন্ধ শোকে। তো এইগুলো হচ্ছে করে, তো আমাদের এটা এরপরে হচ্ছে এই অংশটাকে লিখতে হবে। পরেরটা দেখো নাম্বার সিতে, ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, তো মে জুন মাসে এমনকি ঘাসগুলো কী করে বালিয়াড়ির উপরে বালির উপরে তাদের সেই যে মানে রিডি টিউনস যেটা নলখাগড়ার যে গান, সেই গান তারা কিন্তু আর গায় না। তো কী হবে, প্লে নো মোর দেয়ার রিডি টিউনস, তাদের সেই নলখাগড়ার গান যেটা তাদের সেই সময় অন্য সময় যারা তারা আরও মানে খুব আনন্দের সঙ্গে বেড়ে ওঠে আর কি, ঠিক আছে, সেটা কিন্তু এই সময় কিন্তু তারা বেড়ে উঠতে পারে না, আনন্দটা কিন্তু ঝিমিয়ে আসে, সেটা বলা হচ্ছে। নাম্বার ডিতে, অন কোয়াইট ডেজ দ্য সি লাইক আ ডগ লাইজ অন দ্য স্যান্ডি সোর্স উইথ, তো অন কোয়াইট ডেজ মানে হচ্ছে শান্ত দিনগুলিতে, দ্য সি সমুদ্র, লাইক আ ডগ একটা কুকুরের মতন, লাইজ অন মানে শুয়ে থাকে, অন স্যান্ডি সোর্স মানে হচ্ছে কি, স্যান্ডি সোর্স মানে হচ্ছে বালিয়াড়িযুক্ত তটভূমিতে, উইথ
মানে সঙ্গে তার কী থাকে সেই সময়, কী নিয়ে সে শুয়ে থাকে, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, থাবাগুলির মধ্যে তার মাথাটিকে ঢুকিয়ে দিয়ে সে সেই সময় কী করে, মানে শান্ত দিনগুলিতে শুয়ে থাকে চুপচাপ। ওকে, তো এইটা আমাদের লিখতে হবে হিজ হেড বিটুইন হিজ পজ, ঠিক আছে, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 3তে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নটির উত্তর লিখতে হবে। বলা হচ্ছে হোয়াই ডাজ দ্য সি বিকাম কোয়েট অ্যাট দ্য সার্টেন টাইম অফ আ ইয়ার, অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট সময়ে এই সমুদ্র কেন শান্ত থাকে, এটা আমাদের লিখতে বলা হচ্ছে। তো কোন সময়ে সমুদ্র শান্ত থাকে সেই কথা বলা হয়েছে আমাদের কবিতায়, মে জুন মাসে সমুদ্র শান্ত থাকে, এবং সেই সময় কী হয়, মানে ঝড় ঝঞ্ঝা মানে কম থাকে, বৃষ্টি সেই সময় কম হয়, ঠিক আছে, তার জন্যই হচ্ছে শান্ত থাকে সমুদ্র আর কি। তো দ্য সি বিকামস কোয়াইট, সমুদ্র শান্ত থাকে অ্যাট আ সার্টেন টাইম অফ আ ইয়ার, বছরের একটি নির্দিষ্ট সময়ে, বিকজ কারণ হচ্ছে ইন দ্য মান্থ অফ মে অর জুন, মে জুন মাসের সময়ে নো স্টর্মি উইন্ড ব্লোজ, কোনো রকম ঝোড়ো হাওয়া সেই সময় বয় না বা ঝড় ঝঞ্ঝা কিছুই হয় না, এই জন্য হচ্ছে সমুদ্র সেই সময় শান্ত থাকে, ঠিক আছে, এটা আমরা লিখলাম। তারপর দেখো আমাদের রয়েছে অ্যাক্টিভিটি 4, এখানে কি বলা হচ্ছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটাকে পূরণ করতে হবে। এখানে হচ্ছে অ্যাকশন মানে হচ্ছে কাজ, আর ডান বাই হোম কার দ্বারা এই কাজটা করা হয়েছিল বা অ্যাকশনটা কার দ্বারা করা হয়েছিল সেটা এখানটা লিখতে হবে। তো প্রথমে নাম্বার 1 দেওয়া হচ্ছে লিক্স হিজ গ্রিজি পজ, মানে হচ্ছে তার চটচড়ে থাবাগুলি চাটতে থাকে, কে চাটতে থাকে, এটা হচ্ছে কি সমুদ্র কুকুর, সমুদ্রকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, তো আমরা কী লিখবো, জায়েন্ট সি ডগ, এটা উত্তর লিখবো, ঠিক আছে, দ্য জায়েন্ট সি ডগ, এই অংশটুকু আমাদের এখানটা লিখতে হবে, ঠিক আছে, জায়েন্ট সি ডগ সমুদ্র কুকুর হচ্ছে তার যে গ্রিজি পজ সেটা চাটতে থাকে। রোজ মানে হচ্ছে গর্জন করে থাকে, কে গর্জন করতে থাকে, এখানে রোজ দেখো আমাদের রয়েছে নাইট উইন্ডস মানে হচ্ছে রাতের বাতাস যখন গর্জন করতে থাকে তখন, তো সেই মানে এটা বলা হয়েছে কি, তো আমরা এখানে লিখবো দ্য নাইট উইন্ডস, ঠিক আছে, গর্জন করতে থাকে এটা লিখবো নাইট উইন্ডস, ঠিক আছে, এই অংশটা। তারপর হচ্ছে নাম্বার 3 রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, মানে ঝোড়ো বাতাসে রক্স মানে দোলা খায়, কে দোলা খায় ঝোড়ো বাতাসে, চাঁদ, তো এখানটা লিখতে হবে মুন, ঠিক আছে, এখানটা আমরা লিখবো মুন, MOON, ঠিক আছে। তারপর দেখো কী রয়েছে 4 নম্বর দেখে, স্টপ দেয়ার টিউন, তাদের মানে যে গান সেই গান গাওয়া বন্ধ করে দেয়, সেটা কারা গান গাওয়া বন্ধ করে দেয়, ঘাস, ঠিক আছে, তাদের যে রিডি টিউন সেটা বন্ধ করে দেয়। দ্য গ্রাসেস অন দ্য ডিউন, ঠিক আছে, এটা লিখতে হবে দ্য গ্রাসেস অন দ্য ডিউন, মানে হচ্ছে বালিয়াড়িতে যে ঘাসগুলো থাকে তারা কিন্তু তাদের যে গান সেই গান গাওয়া মে জুন মাসের যে শান্ত দিন সেই দিনগুলোতে তাদের গান গাওয়া বন্ধ করে দেয়, ঠিক আছে। তারপর রয়েছে আমাদের অ্যাক্টিভিটি 5, এখানে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে রয়েছে হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, অর্থাৎ এখানে সমুদ্রটা কিসের মতো দেখতে সেটা লিখতে হবে। এখানে সমুদ্রটা কিসের মতো দেখতে, মানে দৈত্যাকার হচ্ছে কুকুরের মতো দেখতে, ঠিক আছে, তো সেটাই আমাদের এখানে আনসারটা লিখতে হবে। আমরা কী লিখবো, দ্য সি লুকস লাইক আ জায়েন্ট হাংরি ডগ, অর্থাৎ সমুদ্র হচ্ছে দেখতে একটা দৈত্যাকার ক্ষুধার্ত কুকুরের মতন। ওকে, এটা হচ্ছে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা লিখবো। তারপর নাম্বার বিয়ে কী রয়েছে দেখো, হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, কে এই ঝোড়ো বাতাসে দোলা খায়, কে দোলা খায়, ঝোড়ো বাতাসে চাঁদ দোলা খায়, তো আমরা কী লিখবো, মুন, দ্য মুন রক্স, দ্য মুন আরও সি কে এস, দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডস, ঠিক আছে, স্টর্মি ক্লাউড, তো দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড মানে হচ্ছে কি চাঁদ এই ঝোড়ো বাতাসে ঝোড়ো মেঘে দোলা খায়, ঠিক আছে। হোয়ার ডাজ দ্য সি শেক অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক আ ডগ, তো এখানে বলা হচ্ছে কি হোয়ার ডাজ দ্য সি মানে কোথায় এই সমুদ্র শেক মানে কি ঝাড়া দেয় আর কি, অ্যাট হিজ ওয়েট সাইড তার যে ভিজে দিক সেই দিকটাকে কি ঝাড়া মারে, লাইক আ ডগ মানে একটা কুকুরের মতো, কোথায়, তো একটা হচ্ছে আমাদের পাহাড়ের ঢালে মানে পাহাড়ের গায়ে আর কি, ঠিক আছে, খাড়া পাহাড়ের গায়ে। তো এখানে আমরা একটা উত্তর কী লিখবো, দ্য সি শেকস হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস লাইক আ ডগ, ওভার দ্য ক্লিপস বলতে এখানে খাড়া পাহাড়, ঠিক আছে, লাইক এ ডগ মানে একটা কুকুরের মতো খাড়া পাহাড়ের গায়ে তার ভিজে দিকটা ঝাড়া মারে। এটা হয়ে গেল আমাদের নাম্বার সি এর প্রশ্নের উত্তর, ঠিক আছে। তারপর দেখো আমাদের রয়েছে
পরের প্রশ্ন নাম্বার ডিতে, এখানে কি বলা হচ্ছে, হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন। তো হাউ ডু দ্য গ্রাসেস মানে ঘাসেরা, অন দ্য কীভাবে ঘাসেরা, অন দ্য ডিউন মানে হচ্ছে বালিয়াড়িতে, বিহেভ ইন মে অর জুন, মে জুন মাসে তারা কীরকম আচরণ করে। মে জুন মাসে তারা তাদের যে মানে রিডি টিউন মানে যে সেই গান গাওয়াটা তারা বন্ধ করে দেয়, তার মানে তাদের আনন্দটা হারিয়ে যায় আনন্দটা। তো কী লিখবো আমরা, দ্য গ্রাসেস অন দ্য ডিউন ডু নট প্লে দেয়ার রিডি টিউন ইন মে অর জুন। মে জুন মাসে তারা তাদের যে নলখাগড়ার গান বলতে এখানে নলখাগড়া মানে খুব বড় বড় মানে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠাটা তাদের বন্ধ হয়ে যায়, আনন্দটা হচ্ছে তাদের নষ্ট হয়ে যায় এই সময়। তো আমরা লিখলাম এটার উত্তর। তারপর রয়েছে আমাদের অ্যাক্টিভিটি 6A, এখানে দেওয়া হচ্ছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে বাক্যগুলো দেওয়া আছে এগুলোতে আমাদের কোনগুলো ইনফিনিটিভ সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। তো নাম্বার 1-এ কী দেওয়া আছে, টু লাই ইজ আ সিন, মানে মিথ্যা কথা বলা হচ্ছে, সিন মানে হচ্ছে পাপ। তো এখানে আমরা ইনফিনিটিভ মানে কি, ভার্বের আগে যখন টু বসে তখন সেটা আমাদের ইনফিনিটিভ হয়। এগুলোর মধ্যে ভার্বটা কোনটা, ভার্ব হচ্ছে আমাদের লাই হচ্ছে ভার্ব, লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা, তার আগে টু রয়েছে, তো টু লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা, ইজ মানে হচ্ছে হয়, আর সিন মানে হচ্ছে পাপ। তো মিথ্যা কথা বলা একটি পাপ, তো এখানে টু লাই এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, ভার্বের আগে টু থাকলে সেটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ। এরপর দেখো, আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ অ্যাগেন, তোমাকে আবার ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। ডিস্টার্ব বলতে বিরক্ত আর কি, বিরক্ত করার জন্য আমরা দুঃখিত। তো এখানে দেখো ডিস্টার্ব এটা হচ্ছে ভার্ব, তার আগে টু দেওয়া আছে, তো এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ মানে বিরক্ত করতে, ঠিক আছে, বা বিরক্ত করার জন্য। এরপর হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, সে সার্ভিস থেকে অবসর নিতে চেয়েছিল। হি ওয়ান্টেড মানে সে চেয়েছিল, তো এখানে রিটায়ার এটাও কিন্তু ভার্ব, তার আগে রিটায়ার মানে অবসর নেওয়া, তার আগে টু রয়েছে না, অবসর নিতে, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, এটা তলায় দাগ দিতে হবে। এরপর হচ্ছে টু এর ইজ হিউম্যান, এর মানে হচ্ছে কি ERR, এর মানে হচ্ছে ভুল করা, ওকে। তো টু এর মানে হচ্ছে ভুল করা, ইজ হিউম্যান মানে ভুল করা হচ্ছে একটি মানব ধর্ম, মানুষের ধর্ম হচ্ছে ভুল করা, সব ভুল করে না এমন মানুষ কিন্তু নেই, প্রত্যেকেরই ভুল হয়। তো এখানে টু এর হচ্ছে এটা ভার্ব, এই ভার্বের আগে টু রয়েছে, তো এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, ওকে। এরপর অ্যাক্টিভিটি 6B, এখানে কি বলা হচ্ছে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিজের সেন্টেন্সগুলিকে পড়তে বলা হচ্ছে, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ, এগুলোর মধ্যে কোনটা নাউন ফ্রেজ সেটাকে আইডেন্টিফাই করতে হবে, আর কি করতে হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ সেটা আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ এবং কোনগুলো অ্যাডভার্ব ফ্রেজ সেগুলো আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো, এবং নিচের চার্টটাকে পূরণ করতে হবে। এই যেখানে এখানে নাউন ফ্রেজ লিখতে হবে, এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ লিখতে হবে, এখানে অ্যাডভার্ব ফ্রেজগুলো লিখতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে আমরা বাক্যগুলোকে পড়ে নিই, সেন্টেন্সগুলোকে। প্রথমে কী দেওয়া আছে, ফুড অ্যান্ড শেল্টার হি হ্যাজ নান, অর্থাৎ ফুড অ্যান্ড শেল্টার খাবার এবং বাসস্থান তার কিছুই নেই। তো এখানে আমাদের ফ্রেজ কোনটা, ফ্রেজ হচ্ছে আমাদের এই অংশটা, ফুড অ্যান্ড শেল্টার, এটা হচ্ছে আমাদের ফ্রেজ, ওকে। এবং এটা হচ্ছে আমাদের কী ফ্রেজ, নাউন ফ্রেজ। সি হ্যাজ নান মানে তার কিছুই নেই, তার কী নেই না হচ্ছে তার ফুড খাবার এবং বাসস্থান, এটা কিছুই নেই। তো কী দিয়ে প্রশ্ন করলে ভার্বকে আমরা যে উত্তর, যদি কোনো উত্তর পাই সেটা আমাদের নাউন ফ্রেজ হয় বা নাউন ক্লজ হয়, ঠিক আছে। তো এটা আমাদের নাউন ফ্রেজ হবে। তো ফুড অ্যান্ড শেল্টার এটা হচ্ছে আমরা কিন্তু নাউন ফ্রেজ এই ঘরে লিখবো, ঠিক আছে। তো আমরা এখানটা লিখছি দেখো, ফুড অ্যান্ড শেল্টার এটা এই ঘরে লিখলাম নাউন ফ্রেজের ঘরে। তারপর কী রয়েছে নাম্বার 2-এ, হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, তার কণ্ঠস্বর কানে সুমধুর শোনাচ্ছে। তো তার কণ্ঠস্বর কানে সুমধুর শোনাচ্ছে, এখানে আমাদের মানে ফ্রেজ কোনটা, ফ্রেজ হচ্ছে আমাদের টু দ্য ইয়ার। তো কোথায় হচ্ছে এটা সুমধুর শোনাচ্ছে, কানে, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ হবে, এখানে ভার্বটাকে বিশেষিত করছে, তো এটা অ্যাডভার্ব ফ্রেজ হবে টু দ্য ইয়ার, এটা আমরা অ্যাডভার্ব ফ্রেজ এই ঘরে হচ্ছে আমরা লিখবো, ঠিক আছে। অ্যাডভার্ব ফ্রেজের ঘরে এখানটা আমরা লিখবো কি, টু দ্য ইয়ার, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 3-এ যেটা রয়েছে, মৃণাল ইজ আ জুয়েল অফ আ বয়। তো মৃণাল ইজ আ জুয়েল অফ আ বয় মানে হচ্ছে মৃণাল হয় একটি রত্নতুল্য একটি ছেলে। তো মৃণাল ইজ আ জুয়েল অফ আ বয়, তো মৃণাল কি না, মৃণাল হচ্ছে একটি রত্নতুল্য ছেলে। তো এই অংশটাও কিন্তু আমাদের নাউন ফ্রেজই হবে, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। তো এটাকে আমরা, এটাও হচ্ছে আমাদের নাউন ফ্রেজ হবে। তো আমরা এখানে নাউন ফ্রেজের ঘরে এটাকে লিখবো, জুয়েল, যে EW, জুয়েল অফ এ বয়, এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। তো আমরা এটাকে এখানে লিখবো। তারপরে দেখো আমাদের কি রয়েছে,
ফিল ইউর সেলফ অ্যাট হোম, ফিল ইউর সেলফ অ্যাট হোম মানে নিজেকে বাড়িতে ফিল করো বা অনুভব করো। তো এখানে দেখো ফিল করার সঙ্গে কোথায় না অ্যাট হোম মানে হচ্ছে বাড়িতে, এইটা হচ্ছে আমাদের ফ্রেজ এবং এটা কিন্তু আমাদের অ্যাডভার্ব ফ্রেজই হবে। তো আমরা এই ঘরে লিখবো, এটাকে অ্যাডভার্ব ফ্রেজের ঘরেই হচ্ছে লিখবো, ঠিক আছে, অ্যাট হোম। ওকে, তো এখানে আমরা লিখলাম, এখানে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটা এখানে আমরা পেলাম না, ঠিক আছে, এখানে দুটো অ্যাডভার্ব ফ্রেজ এবং দুটো হচ্ছে আমাদের নাউন ফ্রেজ পেলাম। তারপর রয়েছে আমাদের অ্যাক্টিভিটি 6C-তে কী দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের বাক্যগুলোকে পড়তে হবে এবং এখানে কি বলা হচ্ছে, আইডেন্টিফাই দ্য মেন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট মেন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে কোনটা মেন ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং এখানে মেন ক্লজ আর প্রিন্সিপাল ডিপেন্ডেন্ট ক্লজের ঘর আমাদের এখানে দেওয়া আছে, সেই ঘরে লিখতে হবে। তো দেখো প্রথম সেন্টেন্স কী দেওয়া আছে, 1 নম্বর দেখে, আই নো আ ম্যান হু ইজ আ ডক্টর, আমি একটা মানুষকে জানি যে একজন ডক্টর। তো এখানে আমাদের মেন ক্লজ কোনটা, মেন ক্লজ হচ্ছে আই নো আ ম্যান, এইটা হচ্ছে আমাদের মেন ক্লজ। তো এটা আমাদের কি করতে হবে, এই ঘরে লিখতে হবে মেন ক্লজের ঘরে, ঠিক আছে, আই নো আ ম্যান এটা হচ্ছে মেন ক্লজ। আর আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কোনটা, হু ইজ আ ডক্টর, যে অংশটা আমাদের মেন ক্লজের উপর ডিপেন্ড করে থাকে আর কি, সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা এখানে লিখব হু ইজ আ ডক্টর, ঠিক আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপর নাম্বার 2-এ কী দেওয়া আছে, টেল মি হু ওপেন্ড দ্য ডোর, আমাকে বলো কে দরজাটি খুলেছিল। তো টেল মি এই অংশটা হচ্ছে আমাদের মেন ক্লজ, আর যে পরের অংশ হু ওপেন্ড দ্য ডোর এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তো আমরা প্রথমে এই যে মেন ক্লজের ঘরে কি লিখব, মেন ক্লজের ঘরে লিখব টেল মি, শুধু এইটা হচ্ছে আমাদের মেন ক্লজ, টেল মিটা হচ্ছে মেন ক্লজ। আর তারপর রয়েছে কি, হু ওপেন্ড দ্য ডোর, ঠিক আছে, হু ওপেন্ড দ্য ডোর এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, OPPENED হবে, ঠিক আছে, OPENED হু ওপেন্ড দ্য ডোর এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর 3 নম্বর দেখে, সি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার মাদার। তো সি ইজ দ্য গার্ল বলতে সেই হচ্ছে সি ইজ দ্য গার্ল মানে এটাই হচ্ছে সেই মেয়ে, হু যে অলওয়েজ সবসময় টেক্স কেয়ার অফ আর ফ্রেন্ডস, যে তার বন্ধুদের সবসময় খেয়াল রাখে বা কেয়ার করে। তো এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তো মেন ক্লজের ঘরে আমরা কী লিখবো, সি ইজ আ গার্ল এটা হচ্ছে মেন ক্লজ। তো দেখো আমরা এই ঘরটা লিখবো হচ্ছে সি ইজ আ গার্ল, সি ইজ দ্য গার্ল এটা হচ্ছে মেন ক্লজ। আর তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কোনটা, হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস, ঠিক আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর নাম্বার 4-এ, উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন্স, মানে উই শ্যাল স্টে অ্যাট হোম আমরা বাড়িতে থাকবো, এইটা হচ্ছে মেন ক্লজ অ্যাট হোম। আর ইফ ইট রেন্স যদি বৃষ্টি হয় এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা এই ঘরে কি লিখবো, মেন ক্লজটা লিখবো, ঠিক আছে, উই শ্যাল স্টে অ্যাট হোম এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কি লিখবো, ইফ ইট রেন্স, ঠিক আছে, যদি বৃষ্টি হয় এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো দেখো আমরা মেন ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজগুলো আমরা আলাদা আলাদা বক্সে লিখলাম। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7 এখানে কী দেওয়া আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে এই শব্দগুলি দিয়ে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমাদের একটা করে বাক্য লিখতে হবে, নিজের মতো করে লিখতে হবে, ঠিক আছে। তো প্রথমে রয়েছে জায়েন্ট মানে কি দৈত্য, ঠিক আছে। তো দেখো আমরা লিখতে পারি কি, এভাবে লিখছি জায়েন্ট দিয়ে একটা বাক্য, দ্য জায়েন্ট GIANT, দ্য জায়েন্ট ইজ মানে কি হয়, মানে দৈত্য কি হয়, বিশাল আকার হয়, অনেক বড় হয়। দ্য জায়েন্ট ইজ লার্জ ইন সাইজ অ্যান্ড আগলি, মানে কুৎসিত দেখতে হয়, ঠিক আছে, আগলি।
তো মানে দৈত্য হচ্ছে বিশাল হয়, মানে দেখতে অনেক বড় এবং কুৎসিত দেখতে হয়, সেরকম দিয়ে আমরা এরকম একটা বাক্য লিখলাম। তোমরা জায়ান্ট দিয়ে কিন্তু তোমরা অন্যরকম যে কোনো বাক্য বা সেন্টেন্স লিখতে পারো। এরপর হচ্ছে কি মোন্স। মোন্স মানে কি? মাউন্স মানে হচ্ছে আর্তনাদ করা, ঠিক আছে। তো আমরা এখানে দেখো লিখছি দ্য বেবি, দ্য বেবি, BABY, বেবি, দ্য বেবি মোন্স মানে বাচ্চাটি বা শিশুটি আর্তনাদ করে উঠলো, জাস্ট এটুকু লিখলাম। তারপর ডিউন মানে কি? বালি, ঠিক আছে। ডিউন মানে হচ্ছে বালি। তো দেখো আমরা লিখছি দ্য চিলড্রেন, দ্য DREN, দ্য চিলড্রেন প্লেজ, দ্য চিলড্রেন প্লে অন দ্য স্যান্ড ডিউন, মানে বাচ্চারা বালিতে খেলা করে। স্যান্ড ডিউন মানে হচ্ছে বালি, সেখানে খেলা করে। কোয়াইট মানে হচ্ছে শান্ত, ঠিক আছে। কোয়াইট মানে হচ্ছে শান্ত। কোয়াইট দিয়ে আমরা বাক্য লিখছি দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস QUIET, দ্য স্টুডেন্টস কোয়াইট, ওকে। দ্য স্টুডেন্টস কোয়াইট মানে ছাত্রছাত্রীরা চুপচাপ করে আছে ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে। দ্য স্টুডেন্টস কোয়াইট ইন দ্য, এখানে আমরা একটা ভার্ব দেবো, দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট, ঠিক আছে। দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট ইন দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমের মধ্যে ছাত্রছাত্রীরা শান্ত হয়ে চুপচাপ রয়েছে আর কি, ঠিক আছে। এরকম লিখলাম। তোমরা অন্যরকম কিছু লিখতে পারো এই কোয়াইট এটা দিয়ে। পরেরটা দেখো লেটস টক, চলো কথা বলি। তো সাপোজ ইউ হ্যাভ প্ল্যান্স টু ভিজিট দ্য সি সাইড। মনে করো তোমার একটা পরিকল্পনা রয়েছে, সি সাইড মানে হচ্ছে সমুদ্র, যে সমুদ্রকে তোমার ভিজিট করা বা দেখার একটা পরিকল্পনা রয়েছে। টেল দ্য ক্লাস ওয়েন ইউ উড প্রেফার টু গো, তুমি তোমার ক্লাসে বলো যে কোন সময়ে তুমি সমুদ্র দেখতে যেতে চাও। ওয়েন দ্য সি ইজ স্টর্মি, যখন সমুদ্রতে যখন ঝড়ো হাওয়া বয় সেই সময়। ওয়েন দ্য সি ইজ কাম, যখন সমুদ্র শান্ত থাকে সেই সময়। গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার উত্তরের সপক্ষে এখানে আনসার লিখতে হবে বা যুক্তি দিতে হবে, কেন তুমি মানে ঝোড়ো হাওয়া যে সময় বয় সেই সময় যেতে চাও, না সমুদ্র যখন শান্ত থাকে সেই সময় যেতে চাও, ঠিক আছে। তো নিজের মতো করে এটা তুমি বলবে আর কি, এটা তোমার পরীক্ষায় তোমাদের এগুলো আসে না, ঠিক আছে। নিজের মতো করে তোমরা বলতে পারো এবং সেখানে কারণটাও তুমি দিতে পারো, ঠিক আছে, নিজের মতো করে। তারপর দেখো লেটস ডু, চলো কাজ করে। এখানে কী দেওয়া হচ্ছে দেখো অ্যাক্টিভিটি 8A, এখানে বলা হচ্ছে কি রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এখানে যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে একটা গল্প লিখতে হবে। কী গল্প দেওয়া আছে এখানে? আ কিং, একজন রাজা, প্রাউড অফ হিজ পাওয়ার, তার ক্ষমতার জন্য সে গর্বিত। টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, এবং সে বলে যে পৃথিবীতে সে যে কোনো জিনিস সে কন্ট্রোল করতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে কি টেক্স হিজ কার্টিয়ার্স টু দ্য সি শোর, সে তার কার্টিয়ার্স বলতে সভাসদ মানে রাজসভা যে সমস্ত লোকজন থাকে আর কি, তাদেরকে নিয়ে সে সমুদ্র তীরে আসলো। অর্ডার্স দ্য ওয়েভস টু মুভ ব্যাক, এবং সেখানে ওয়েভ মানে কি ঢেউকে সে অর্ডার দিল, আদেশ দিল, মুভ ব্যাক মানে ফিরে যেতে আদেশ দিল। দ্য ওয়েভস ল্যাশ অ্যাট দ্য ফিস অফ দ্য কিং, এখানে ল্যাশ বলতে কি ধাক্কা দেওয়া। তো সেই মানে সমুদ্র কি হলো, রাজার পায়ের সেখানে গিয়ে কি মানে সমুদ্রের যে ঢেউ রাজার পায়ের কাছে গিয়ে ধাক্কা দিল বা ঢেউ দিল, ঠিক আছে। এবং কি হলো, দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার, এবং রাজা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। সমুদ্রের ঢেউকে কার কথা শুনবে? রাজার কথা শুনবে। সে তার প্রাকৃতিক যে নিয়ম তেমনই চলবে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলোকে নিয়ে আমাদের একটা গল্প লিখতে হবে, ঠিক আছে। তো গল্পটা তোমাদের কীভাবে লিখবে আমি তোমাদের এখানটায় মানে গল্পটা লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সহজ করে তোমাদের কীভাবে লিখতে পারি, যে পয়েন্টগুলো আমাদের এখানটায় রয়েছে সেই পয়েন্টগুলোর সাহায্যে কিন্তু আমি এই গল্পটিকে লিখব, ঠিক আছে। তো চলো আমি তোমাদের গল্পটিকে এখানটায় লিখে তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা গল্পটা লিখবে। আমি এটাকে একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে, কালারটাকেও চেঞ্জ করে নেব। কালারটা আমি এই কালারটা নিলাম, ওকে। তো দেখো প্রথমে আমাদের কি পয়েন্ট দেওয়া আছে, আমাদের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর সাহায্যে কিন্তু আমরা গল্পটিকে লিখব, ঠিক আছে। আ কিং প্রাউড অফ হিজ পাওয়ার, মানে একটা রাজা তার যে ক্ষমতা সেই ক্ষমতার জন্য সে গর্বিত ছিল, ঠিক আছে। তো দেখো আমরা এখানে লিখছি ওয়ান্স, মানে ONCE, ওয়ান্স মানে হচ্ছে কোনো এক সময়। তো ওয়ান্স আ কিং was
very proud of his power. মানে একসময় একটা রাজা তার ক্ষমতার জন্য খুব গর্বিত ছিল, যে তার মানে খুব প্রচুর পাওয়ার রয়েছে এরকম। তো টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, এবং সে কী বলতো, হি, এখানে টেল দেওয়া হচ্ছে, আমরা টোল্ড লিখবো। দেখো আমরা এখানে যেটা ওয়াজ দিয়েছে, মানে গল্প কিন্তু বা স্টোরি সবসময় আমরা পাস্ট টেন্সে লিখবো, ঠিক আছে, পাস্ট টেন্সে লিখতে হবে। তো এখানে আমরা কী লিখব, টেল এর যে ফার্স্ট ফর্ম সেটা লিখতে হবে, সেকেন্ড ফর্মটা টেলের ফার্স্ট ফর্ম হচ্ছে টোল্ড, TOLD। তো হি টোল্ড মানে তিনি বলতেন বা সে বলতো আর কি, কী বলতো, হি, এখানে ক্যান দেওয়া আছে, তো আমরা কুড লিখবো, ঠিক আছে, হি কুড, OULD, হি কুড কন্ট্রোল এভরিথিং অন আর্থ, ঠিক আছে। এই পয়েন্টগুলোর সাহায্যে দেখো কিন্তু আমরা লিখছি, ঠিক আছে। এখানে শুধু আমরা হিটা দিলাম, সাবজেক্টে দিলাম, টিলের জায়গায় টোল্ড লিখলাম, ক্যানের জায়গায় কুড লিখলাম, বাদ বাকি সব যেমন ছিল তেমন কিন্তু আমরা লিখে দিলাম, পুরো আমাদের একটি বাক্য হয়ে গেল। তো হি টোল্ড, তিনি বলতেন যে হি কুড কন্ট্রোল এভরিথিং অন আর্থ, তিনি পৃথিবীতে সব কিছুই কন্ট্রোল করতে পারতেন বা পারেন। এরপর টেক্স হিজ কার্টিয়ার্স টু দ্য সিশোর, এরপর দেখো আমরা কি লিখবো, হি টুক, এখানে টেক দেওয়া আছে, টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, তো আমরা লিখবো টুক। তো হি টুক হিজ কার্টিয়ার্স, EARS, টু দ্য SH হবে সি শোর, ঠিক আছে। তো দেখো হি টুক হিজ কার্টিয়ার্স টু দ্য সি শোর, তিনি তার যে সভাসদ তাদেরকে নিয়ে কোথায় আসলেন, সমুদ্রের তীরে চলে আসলেন। এখানে শুধু আমরা হিটের সাবজেক্টটা বসালাম, টেকের জায়গায় কী লিখলাম, টুক লিখলাম, বাদ বাকি যেমন ছিল তেমন লিখলাম। এভাবে তোমরা কিন্তু লিখবে, তাহলে কিন্তু পরীক্ষার সময় যেটা লিখবে তোমাদের সঠিক হবে এবং সেখানে কোনো ভুল হবে না, ঠিক আছে। এবং এভাবে তোমাদের খুব সহজেই কিন্তু এটা মনেও রাখতে পারবে, মুখস্থও কিন্তু তোমাদের হয়ে যাবে। এটা এই যে আউটলাইনগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে দেওয়া থাকবে, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে দেখে লিখতে পারবে। এরপর কী দেওয়া আছে, অর্ডার্স দ্য ওয়েভস টু মুভ ব্যাক, তারপর দেখো আমরা কী লিখবো, হি, এখানে অর্ডার্স দেওয়া আছে, অর্ডারের সেকেন্ড ফর্মটা লিখতে হবে, অর্ডার লিখতে হবে, ORDERED, হি অর্ডার্ড দ্য ওয়েভস, তিনি ঢেউকে আদেশ দিলেন, কী আদেশ দিলেন, টু মুভ ব্যাক হবে, ওকে, টু মুভ ব্যাক। তো তিনি ঢেউকে আদেশ দিলেন মুভ ব্যাক মানে ফিরে যেতে আদেশ দিলেন। তারপর কী হলো, দ্য ওয়েভস ল্যাশ অ্যাট দ্য ফিট অন দ্য অফ দ্য কিং, দ্য ওয়েভস মানে হচ্ছে ঢেউ, এবার ঢেউ কী করলো, দ্য ওয়েভস, LASHED, এখানে ল্যাস্ট দেওয়া আছে, ফার্স্ট ফর্ম দেওয়া আছে, এটা কিন্তু ভার্ব, তার সঙ্গে আমরা ইডি যোগ করলাম, ল্যাস্ট। তো দ্য ওয়েভস ল্যাস্ট, এরপর কি আছে, অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, ঢেউ কী করলো, এই রাজার পায়ের নিচে, পায়ের কাছে গিয়ে ধাক্কা মারলো আর কি, ঠিক আছে, সমুদ্রের যে প্রাকৃতিক নিয়ম সেই নিয়মে। তারপর কী হলো, দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার, এবার আমরা কী লিখবো, দেখো দ্য কিং, মুভের যে মুভ ভার্বটার আমরা কী লিখবো, সেকেন্ড ফর্ম লিখবো, মুভড লিখবো, মুভ হচ্ছে ভার্ব, এটা ফার্স্ট ফর্ম রয়েছে, দ্য কিং মুভড ব্যাক ইন ফিয়ার, তো রাজা মানে ভয়ে সেখান থেকে ফিরে চলে গেল। তো এরকমভাবে দেখো আমরা খুব সহজে এবং সংক্ষেপে লিখলাম, যদিও আমাদের খুব ছোট হলো গল্পটা, ঠিক আছে, কিন্তু সঠিকভাবে তোমরা এটা লিখতে পারবে যে এই পয়েন্টগুলোর সাহায্যে, ঠিক আছে, এবং খুব সহজে এটা মুখস্থও তোমরা রাখতে পারবে, ঠিক আছে। এইভাবে তোমরা লিখবে গল্পটিকে এবং মুখস্থ করবে, ওকে। তো এরপর দেখো পরের একটা আমাদের রাইটিং দেওয়া আছে, অ্যাক্টিভিটি 8B-তে, রাইট আ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু বি কাইন্ড টু অ্যানিম্যালস। তো এখানে তোমাকে তোমার ভাইকে একটা চিঠি লিখতে বলা হচ্ছে 80টা শব্দের মধ্যে, যে অ্যানিম্যাল মানে কি, পশু বা প্রাণী, তাদের প্রতি যাতে কাইন্ড মানে কি সদয় হয় আর কি, দয়ালু মানে তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার না করা হয়, ঠিক আছে। তো সেই রকম কিছু উপদেশ দিয়ে, অ্যাডভাইসিং মানে উপদেশ দিয়ে তোমাকে একটা চিঠি লিখতে হবে তোমার ভাইকে, যাতে সে প্রাণীদের বা পশুদেরকে ভালোবাসে আর কি, ঠিক আছে, তাদের প্রতি সদয় হয়। তো সেরকম একটি লিখতে হবে লেটারটি। তো দেখো লেটারটি তোমরা এভাবে লিখবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা চিঠিটা লিখবে, ঠিক আছে।
দেখো প্রথমে এখানে তোমাদের নিজের সবার ওপর খাতার ডান দিকে নিজের অ্যাড্রেস আর ডেট লিখবে, নিজের অ্যাড্রেস এবং তুমি যেখানে আছো সেখানে। তারপর লিখবে কি মাই ডিয়ার ব্রাদার, যেহেতু তোমাকে তোমার ভাইকে চিঠিটা লিখতে বলা হয়েছে। তারপর দেখো আমরা লিখছি হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোপ ইউ আর ফাইন, আশা করছি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ফাইন হিয়ার, আমিও এখানে ভালো আছি। হয়তো তুমি কোনো হোস্টেলে আছো, ঠিক আছে, সেখান থেকে তুমি তোমার ভাইকে চিঠিটা লিখছো, তো তুমি এখানে তোমার নিজের হোস্টেলের ঠিকানাটা দেবে, ঠিক আছে, এবং ডেট লিখবে এখানে যেদিনকে লিখছো সেদিনকার। তারপর দেখো ইন দিস লেটার, এই চিঠিতে আই অ্যাম গোয়িং টু অ্যাডভাইস ইউ, আমি তোমাকে উপদেশ দিতে চলেছি। বি এখানটা টু হবে, ঠিক আছে, টু বি কাইন্ড টু অল অ্যানিম্যালস, মানে সমস্ত প্রাণীদের বা পশুদের প্রতি সদয় হতে তোমাকে আমি উপদেশ দেওয়ার জন্য এই চিঠিটা আমি তোমাকে লিখছি। ইউ মাস্ট হ্যাভ হার্ড, মানে তুমি অবশ্যই শুনে থাকবে, অ্যাবাউট দ্য টর্চার্স অন অ্যানিম্যালস ইন রিসেন্ট ডেজ, মানে হচ্ছে বর্তমান দিনে প্রাণীদের বা পশুদের উপর যেরকম অত্যাচার করা হয় সে সম্পর্কে তুমি অবশ্যই শুনেছ। ইট ইজ আ ভেরি ক্রুয়েল হিউম্যান অ্যাক্ট, এটা কিন্তু খুবই একটা মানে ক্রুয়েল, মানে নিষ্ঠুর একটা মানবিক দিক মানুষের আচরণ আর কি, যেটা প্রাণীদের সঙ্গে করে থাকে মানুষেরা। অ্যানিম্যালস ক্যান নট স্পিক বাট দে, এখানে বলছে অ্যানিম্যাল ক্যান নট স্পিক, মানে অ্যানিম্যালরা বা পশুরা কিন্তু কথা বলতে পারে না, বাট কিন্তু দে অলসো হ্যাভ ফিলিংস, তাদের কিন্তু ফিলিংস বা অনুভূতি রয়েছে, অ্যান্ড ইমোশনস, এবং আবেগও রয়েছে, জাস্ট লাইক আস, যেমন আমাদের থাকে, ঠিক আছে, আমাদের যেমন অনুভূতি আবেগ থাকে তেমন প্রাণীদের বা পশুদের কিন্তু থাকে। সো উই মাস্ট বি সিম্প্যাথেটিক টুওয়ার্ডস দেম অ্যান্ড লাভ অ্যান্ড কেয়ার দেম, সুতরাং আমাদের অবশ্যই হতে হবে সিম্প্যাথেটিক, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। ওকে, সিম্প্যাথেটিক মানে সহানুভূতিশীল, টুওয়ার্ডস দেম মানে তাদের প্রতি, অ্যান্ড লাভ অ্যান্ড কেয়ার দেবে, এবং তাদেরকে ভালোবাসতে এবং তাদেরকে আমাদের যত্ন নিতে হবে বা যত্ন করতে হবে। তো এইভাবে আমি সংক্ষেপে লিখলাম তোমাদের জন্য। তারপর দেখো নো মোর টুডে, আজকে আর কিছু বলবো না। টেক মাই লাভ, আমার ভালোবাসার নিও বা ভালোবাসার নিস, ঠিক আছে। ইওর লাভিং ব্রাদার, তোমার ভালোবাসার দাদা। ওর নেম, এখানে তোমার নিজের নামটা লিখবে, নিজের প্রথম নামটা লিখলেই হবে, ঠিক আছে। তারপর এখানে কি করবে, তোমার যে ভাইয়ের ঠিকানাটা পুরোটা লিখবে, তুমি যে ঠিকানার চিঠিটা লিখছো সেই ঠিকানা লিখবে, পুরো ঠিকানা, এবং ডেট লিখবে নিচে একটা, ঠিক আছে। আর এখানেটা লিখবে পোস্টাল স্ট্যাম্প, ঠিক আছে, পোস্টাল স্ট্যাম্প বলে লিখবে একটা, ঠিক আছে, সেটা লিখতে পারো। তো এইভাবে এই লেটারটি তোমরা লিখবে, ঠিক আছে। লেটারটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা লিখবে, এবং এটার বাংলা অনুবাদ এখানে দেওয়া রয়েছে, তোমরা বাংলাটাও ভিডিওটিকে পজ করে একবার দেখতে পারো। 8 তোমাদের যে লেসন 6 নম্বর লেসন যেটা ছিল সেই লেসনটি কিন্তু আমরা কমপ্লিট করলাম, সম্পূর্ণ লেসনটি পড়লাম, বাংলা অর্থসহ অর্থাৎ কবিতাটি পড়লাম, তারপর যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলোকে সলভ করলাম। ওকে, পরের ভিডিওতে আমরা তোমাদের 7 নম্বর যে লেসন রয়েছে আ কিংস টেল সেটা পড়বো, এবং তারপর যে অ্যাক্টিভিটি দেওয়া থাকবে সেগুলোও কিন্তু আমরা সলভ করব। ওকে, তো চলো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।